Hello friends, welcome back to my channel Books and Brain. আমি তোমাদের জন্য আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। নতুন বিষয় বলতে তোমাদের আগের পর্বে আমি বলেছিলাম পাখি নিয়ে, আজকে আমি আলোচনা করব নানান রকম পশু নিয়ে। তোমরা শোনো যে পশু অনেক রকমের আছে, আর এই পশু কোথায় থাকে, কি খায়, তাদের কিরকম চেহারার বর্ণনা সব আজকে বলবো। আর তোমাদের ভিডিও শেষে একটা ট্রিপ দেবো, সেটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, করবে। এই জন্য বলছি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, স্কিপ করবে না। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাদের বলছি ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো, যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যায়। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব, তোমরা যেমন আনন্দ পাবে দেখে, আমি উৎসাহিত হব তোমাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে। আচ্ছা, এবার আসা যাক নতুন বিষয় নিয়ে। কি বিষয়? পশু। পশু কাকে বলে? পশু কি আমরা দেখি? আমরা তো অনেক রকম পশু দেখি। পশু কি? পশু হচ্ছে সারা গায়ে লোম দিয়ে ঢাকা, আর তাদের একটা লেজ থাকে, চারটে পা থাকে, তারাই হলো পশু। পশু যখন আমরা দেখবো বুঝতেই পারবো পশু কোনগুলো। আচ্ছা, পশুর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গৃহপালিত আর একটা হচ্ছে তৃণভোজী। যারা গৃহপালিত তারা তৃণভোজী, আর একটা হচ্ছে মাংসাশী, তারা হচ্ছে বন্য পশু। এইবারে বলি যে গৃহপালিত পশু কাকে বলে। যেসব পশুদের ঘরে পোষা হয়, গৃহপালিত পশু হচ্ছে গৃহপালিত পশু। যেমন হচ্ছে গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি। এগুলো হচ্ছে গৃহপালিত পশু। আবার বন্য পশু বললাম, বন্য পশু যারা বনে থাকে, এরা পোষ মানে না। এই গৃহপালিত পশু কিন্তু মানুষ পোষে, এর উপকার পায়, প্রত্যেকের কাজ দিয়ে কিছু না কিছু উপকার পায়। গরুর কাজ দিয়ে দুধ পায়, ছাগলের কাজ দিয়ে উপকার পায়, কুকুর বাড়ি পাহারা দেয়, বিড়াল মানে মানুষকে আনন্দ দেয়, থাকে, সঙ্গে থাকে। এইগুলো। এবার বন্য পশু দেখো, বন্য পশু বাঘ, সিংহ, হাতি, গন্ডার, হরিণ, জলহস্তী, অনেক আছে বন্য পশু যেগুলো বনে থাকে। এরা কিন্তু মাংসাশী, এরা মাংস খায়। তাহলে পশুদের মধ্যে যেমন দুটো ভাগ, একটা গৃহপালিত আর একটা বন্য পশু। দুটো ভাগ, যেমন এদের খাওয়া দাওয়াও দু রকমের, একটা হচ্ছে তৃণভোজী আর একটা হচ্ছে মাংসাশী। যারা ঘাস খায়, লতা পাতা খায়, তাদের তৃণভোজী বলে, আর যারা মাংস খায় তাদের মাংসাশী বলে। তা তোমাদের এবার বোঝালাম যে কিভাবে আমরা গরু পশু দু রকমের চেনালাম। আচ্ছা, পশুদের মধ্যে প্রথমে আমরা আসি বাঘ। বাঘ কি? বাঘ হচ্ছে জাতীয় পশু, আমাদের জাতীয় পশু। জাতীয় পশু। বাঘের আবার একটা রিলেটিভ আছে, সেখানে আছে কিন্তু আমি লিখে ফেলেছি। বাঘের রিলেটিভ, বাঘের মতো দেখতে, আকার, ভঙ্গিমা সবই, কিন্তু আকৃতিতে ছোট, খুব ছোট। হাব ভাব সবই আছে, কিন্তু আকৃতিতে খুব ছোট। সেটা হলো আমরা জানি কি, বাঘের মাসি এই বিড়াল। আমরা বিড়ালকে কি বলি? বাঘের মাসি বলি। তার বিড়াল হলো বাঘের মাসি। বাঘ জাতীয় পশু, এটা আমরা জানলাম। বাঘ দেখতে গেলে চিড়িয়াখানায় যেতে হবে। আমরা বাঘ দেখেছি অনেক সময়। বাঘের ডাক খুব মানে ভীষণ জোরে ডাকে, আর সেই ডাকে কি হয়, মানুষের বুঝতে পারে যে বাঘ ডাকছে। আমরা একবার ইয়েতে গেছিলাম, ওই খিদিরপুরে একটা আমাদের ইয়ে ছিল, অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। রাতের বেলায় বাঘ ডাকছে, চিড়িয়াখানা থেকে শোনা যাচ্ছে, হলুম করে, মানে বিশাল ডাক, বাঘের ডাক। আচ্ছা, বাঘের পরে এবার আমরা আসি সিংযুক্ত প্রাণী।
শিংযুক্ত প্রাণী, যেসব প্রাণীদের শিং আছে, যেসব প্রাণীদের শিং আছে সেগুলো হলো, যেমন ধরো গরু, ছাগল, হরিণ, এদের শিং আছে। কি আছে? শিংযুক্ত। এরা হলো শিংযুক্ত প্রাণী। এরা হলো শিংযুক্ত প্রাণী। তাহলে শিংযুক্ত প্রাণী গরু, ছাগল, হরিণ। হ্যাঁ, এবার হরিণের কথায় যখন আসছি তখন বলছি হরিণ কিন্তু হরিণের দুটো শিংওয়ালা হরিণ আছে, আবার হরিণের ডালপালার মতো শিং আছে। সেই শিংগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, আর হরিণের শিংয়ের দামও খুব। তাই হরিণের এই শিং নিয়ে, যাদের ডালপালার মতো শিং, এইসব হরিণের মনের মধ্যে কিন্তু অহংকার আছে যে আমার খুব সুন্দর শিং। এ নিয়ে ওরা অনেক সময় ধাক্কাধাক্কি করে, গুতগুতি করে, কার শিংয়ে জোর বেশি। কিন্তু এই শিংই হয় ওদের মৃত্যুর কারণ। এই শিং হয় ওদের মৃত্যুর কারণ। কোনো পশু যদি ওদের শিকার করবার জন্য তাড়া করে, ওরা দৌড়ায়, লতা পাতা গাছের ডালে ওরা জড়িয়ে যায় শিংটা, তখনই শিকার যে পশু করছে সে ওকে ধরে ফেলে আর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শিংযুক্ত প্রাণী। আচ্ছা, এবারে স্থলচর সবচেয়ে বড় প্রাণী। কি বলতো? সবচেয়ে বড় প্রাণী হচ্ছে স্থলচর সবচেয়ে বড় প্রাণী হাতি। জল ডাঙাতে সবচেয়ে বড় আকৃতির হাতি। হাতির আবার সুর আছে, একটা বৈশিষ্ট্য। সেই সুর দিয়েও জল খায়, স্নান করে, আবার ও করে কি ওই সুর দিয়ে খাবার নিয়ে মুখে দেয়। সার্কাসে অনেক সময় হাতিকে দেখা যায় সুর তুলে এরকম করে নমস্কার করে সবাইকে, এটাও দেখা যায়। মানে যে হাতিগুলো সার্কাসে দেখা যায় ওগুলো দেখা যায়। আচ্ছা, স্থলচর প্রাণী কি বললাম? হাতির বড় বড় কুলোর মতো কান, বিশাল বড় বড় কান, চিড়িয়াখানায় গেলে সবই দেখতে পাবে। আচ্ছা, জলচর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। জলে থাকে সবচেয়ে বড় হচ্ছে নীলতিমি। তাহলে বুঝলাম সবচেয়ে বড় ডাঙায় যে থাকে সে হচ্ছে হাতি, আর জলে যে সবচেয়ে বড় প্রাণী সেটা হচ্ছে নীলতিমি। এবার আমরা দেখব দ্রুতগামী স্থলচর প্রাণী। দ্রুতগামী স্থলচর প্রাণী হচ্ছে চিতাবাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায়, আর চিতাবাঘ এর গায়ে ডট 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 থাকে। চিতাবাঘে এই খুব জোরে দৌড়ায়, এত জোরে দৌড়াবে মানে ভাবা যায় না, লাফিয়ে গিয়ে ওদের শিকার ধরে নেবে। আর আবার দ্রুতগামী জলচর প্রাণী হচ্ছে হাঙর। দ্রুতগামী জলচর প্রাণী হাঙর। তাহলে আমরা শিখলাম স্থলে দ্রুত চলে চিতাবাঘ, আর জলের মধ্যে দ্রুত চলে হাঙর। হলো, এবার আমরা চলে আসবো সিংহর কথা। সিংহ হচ্ছে সবচেয়ে বড়, মানে বনে পশুদের মধ্যে রাজা। সিংহ কি পশুদের রাজা? সিংহর বড় বড় কেশর আছে, সিংহর। আর সিংহকে দেখে অন্য পশুরা খুব ভয় পায়। এই সিংহকে ওই জন্য বলা হয় পশুদের রাজা। অন্য পশুরা ওকে দেখে মানে যে যেখানে থাকবে ওকে দেখলে ছুটে পালিয়ে যাবে, আর সেখানে নেই।
এবারে আমরা আসি উট। উট, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উট হচ্ছে মরুভূমির জাহাজ। জলের জাহাজ আমরা সবাই দেখেছি, তাহলে মরুভূমির জাহাজ আমরা জানলাম কি উট। উট ওদের পিঠে কুশ থাকে, তো ওরা উঠে অনেক ও পিঠে করে এক জায়গা থেকে মরুভূমিতে অন্য দূরে দূরে লোকরা যায়। আর পিঠে কুঁজ আছে, ওই জন্য বসার জন্য সুবিধা হয়। আর কুঁজটা কি দিয়ে তৈরি জানো? কুঁজটা হচ্ছে চর্বি দিয়ে, এক ধরনের চর্বি, শক্ত চর্বি, সেই চর্বি দিয়ে পিঠের কুঁজটা তৈরি। ওদের পায়ের তলায় মাংসের মানে প্যাড থাকে, যেটা দিয়ে বালির ওপর দিয়ে হাঁটতে পারে, কোনো অসুবিধা হয় না। আর একটা বিশেষ হলো ওরা একসঙ্গে অনেকটা জল একসঙ্গে, ওদের পেটের মধ্যে একটা থলি আছে আলাদা, সেই থলিতে জমা করে নেয়। একটা উট একবারে 46 লিটার জল খায়, অন্তত 2 সপ্তাহ মতো জল না হলেও চলে যাবে। 46 লিটার জল খায় উট। আর উট হলো আমরা শিখলাম মরুভূমি জাহাজ উট। আচ্ছা, কুকুর। কুকুর কুকুর হচ্ছে প্রভুভক্ত, খুব প্রভুভক্ত, আর বাড়ি পাহারা দেয়। কুকুর হচ্ছে বাড়ি পাহারা দেয়, প্রভুভক্ত। আর ও মানে যেখানে একবার থাকবে, যার কাছে একটুখানি আদর পাবে, ও সেখানেই থাকবে। যতই ওকে তাড়িয়ে দাও, যাই করো, ও সেখানেই থাকবে। তোমার বিপদ আপদ যাতে না হয় সেদিকে ও লক্ষ্য করবে। আমি ছোটবেলায় একটা ঘটনা বলছি, ছোটবেলার ঘটনা। তখন আমি কুচ্ছিতে পড়ি। আমার পাশে বাড়ি জেঠিমারা থাকতো। জেঠিমারা একটা কুকুর ছিল ওদের, আর দাদার ওই কুকুরটা খুব বিরক্ত করতো, জুতো খেয়ে ফেলতো কামড়িয়ে, রান্নাঘরের মধ্যে ঢুকে যেত। ওই জন্য খুব বিরক্ত হতো। একদিন আমার জ্যাঠার ছেলে করেছে কি, ওই কুকুরটাকে একটা ব্যাগের মধ্যে ভরে অনেক দূরে ছেড়ে দিয়ে এসছে, অনেক দূরে, যাতে করে ও না আসতে পারে, দিয়ে চলে এসছে। এবার বিকালবেলা যখন জ্যাঠামশাই কাছ থেকে ফিরে এসছে, জিজ্ঞেস করছে কুকুরটা কোথায়? বলছে কুকুরটাকে আমি অনেক দূরে ছেড়ে দিয়েছি। জ্যাঠামশাই খুব বকাবকি করেছে, কেন ছেড়ে দিয়েছো, কেন? ও তো কিছুই করতে না। তো ওরা বলছে জুতো টুতো খেতে, কি তার কি হতো, তোমরা তুলে রাখতে, কিন্তু ওকে ছেড়ে দিয়ে চলে এসছে। বকাবকি করার পরে রাতে যথারীতি ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে কুকুরটা কেটে কেটে বসে আছে। কি করে এলো, কি করে চিনে এলো? অনেক দূরে তো ছেড়ে দিয়েছিল। ও তো মানুষ নয় যে বাড়ি চিনে আসবে। ওর ঘ্রাণ শক্তি প্রবল, প্রবল ঘ্রাণ শক্তি। ও বন্ধ শুকে 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 অন্যের বাড়ি না গিয়ে ঠিক চলে এসছে। ওই কুকুরের ঘ্রাণ শক্তি খুব বেশি, ঘ্রাণ শক্তি প্রবল প্রবল। বোঝা গেল? তাহলে কুকুরে কি বেশি? যেমন প্রভুভক্ত, তেমনি ওর ঘ্রাণ শক্তি খুব বেশি। ও গন্ধ শুকে শুকে ওরা ঠিক ও নিজেদের প্রভুর কাছে চলে আসে আর প্রভুকে রক্ষা করে। আচ্ছা, ঘোড়া। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, এগুলো এর বিশেষত্ব। এগুলো পশুগুলোর বিশেষত্ব। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, কখনো শোবে না। যেদিন শোবে বা বসবে, জানবে ওর দিন শেষ, কোনোভাবে অসুস্থ, ও মরে যাবে। সেই জন্য ঘোড়াকে আমরা সবসময় দেখবো দাঁড়িয়ে থাকতে। তাই কোনো কেউ দাঁড়িয়ে থাকলে সবসময় বসতে বললে কি বলে, এই ঘোড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? মানে ঘোড়াকে দাঁড়ানোর সঙ্গে যুক্ত করে দিয়েছেন। এবার আমি তোমাদের বলবো ওই শিয়াল, ধূর্ত শিয়াল। শিয়াল 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 খুব ধূর্ত শিয়াল হচ্ছে, মানে কি বলবো, এত চালাক ধূর্ত শিয়াল। শিয়াল ধরতে গেল, ও নিজেকে মনে করে খুব চালাক। সেই জন্য ও কি করে, মানে একবার চালাক কিন্তু আসলে বোকা। গল্প জানি যে সারাদিন খেতে পায়নি, ও আঙুর গাছের তলায় এসে আঙুরের গাছে লাফিয়ে লাফিয়ে সারাদিনই পেল না। যাওয়ার সময় বলে গেল আঙুর ফল টক। আর তো কি আঙুর ফল টক? না, আঙুর ফল টক নয়, টক মিষ্টি, তেঁতুল লেবুর মতো তো টক নয়। কিন্তু ও বলে গেল আঙুর ফল টক। লোকের অন্য সবাই যা শুনে মনে করে ও চালাক, খুব চালাক। কিন্তু লোকে তো জানে যে ওটা টক নয়, ও খেতে পায়নি বলেই কথাটা বলে চলে গেল।
আর একবার ধোপার জলে পড়ে গেছিল, সেখানেও আমি রাজা বলে গেছে আর হুক্কা হুয়া বলে চেঁচিয়ে ব্যাস নিজেকে সবার সামনে ধরা দিয়ে দিয়েছে। তাহলে লোক মনে করছে আমি খুব চালাক, কিন্তু আসলে ও বোকা। কিন্তু লোকের মুরগি হাঁস চুপ চুপ করে চুরি করে গিয়ে খেয়ে নেবে, আর এইদিকে খুব চালাক, কিন্তু বুদ্ধিতে কিন্তু ও বোকা। আচ্ছা, এবার আমরা কি বলবো ক্যাঙ্গারুর কথা। ক্যাঙ্গারু হচ্ছে লম্বা লেজ আর পেছনের পা দুটো লম্বা, কিন্তু সামনের পা ছোট, আর পেটের তলায় একটা ছোট থলি থাকে, যে থলির মধ্যে ওর বাচ্চাকে বসিয়ে রেখে দেয়, রেখে দিয়ে ও করে কি ওই লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। এটাই ওর বৈশিষ্ট্য, যে পেটের তলায় একটা বাচ্চা রাখার থলি থাকে। ক্যাঙ্গারুর পেটের তলায়, ক্যাঙ্গারুর পেটের নিচে বাচ্চা রাখার একটা থলি থাকে, এই থলির মধ্যে ও বাচ্চাটাকে রেখে দেয়। এবার গরু হচ্ছে আসল গৃহপালিত পশু। গরুর অনেক রকমের হয়, অনেক রঙের হয়, আর গরুর দুধ আমরা কি করি, সকলে খাই। গরুর চামড়া দিয়ে জুতো, বেল্ট, ব্যাগ তৈরি হয়, আর গরুর শিং দিয়ে কি হয়, চিরুনি তৈরি হয়। গরুর কোনো অংশই ফেলা যায় না। গরুর গোবর দিয়ে কি হয়, সার হয়, আর গোবর আবার জ্বালানির কাজে ঘুঁটে হিসাবে ব্যবহার করা হয়। তাহলে গরু আমরা বুঝলাম, গরুর এই উপকারিতা আছে। আর এবারে ভেড়া দেখি। ভেড়ার লোম দিয়ে উল পাওয়া যায়। আচ্ছা, ভেড়ার লোম দিয়ে উল পাওয়া যায়। ভেড়ার লোম সাদা, উল পাওয়া যায়। শীতকালে আমরা যে গরম সোয়েটার পরি, সেগুলোতে ভেড়ার লোম দিয়েই তৈরি হয়। আচ্ছা, গরু বললাম, গরু খুব উপকারী, এটা লিখে দিচ্ছি, খুব উপকারী প্রাণী। তাহলে গরু খুব উপকারী প্রাণী, আর ভেড়ার লোম দিয়ে কি হয়, উল পাওয়া যায়। হলো, সব হয়ে গেল। তোমাদের লাস্টে বলেছে একটা টিপ দেব, সেটা তোমরা শোনো আর দেখো। আমি তোমাদের বলেছিলাম একটা টিপস দেবো, যে টিপসটা হলো, লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা এটা কমেন্টস করে কমেন্ট বক্সে পাঠাবে। দেখো, তৃণভোজী এবং মাংসাশী প্রাণী, দুটি প্রাণীর নাম। তাহলে দুটো প্রাণীর নাম আমি বলছি, যে মাংসাশী, তৃণভোজী এবং মাংসাশী দুটো প্রাণীর নাম তোমরা লিখে কমেন্ট বক্সে পাঠাবে। আমি দেখব, তারপরে আমি আগামী পর্বে তোমাদের বলে দেব কি ঠিক আছে, কোনটা ঠিক। তোমরা এই ভিডিওটা দেখেছো, ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হয়, লাইক করতে হয়। তোমরা লাইক করে দাও, শেয়ার করো, বন্ধুদেরও শেয়ার করে দাও, যারা তারা দেখে যেন এটা শিখতে পারে, এবং পরীক্ষার সময়, অন্যান্য সময় তারা যেন এটা কাজে ব্যবহার করতে পারে। আর একটা ভিডিও নতুন যখন দেখলে তখন সেটা সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করবেই, আর বেল আইকন অন করে সব নোটিফিকেশান অন করে দাও, যাতে করে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়, তোমরা দেখতে পাও। আর আমিও এতে আগ্রহ বাড়বে আমার, যাতে করে তোমাদের এই ভিডিওগুলো তৈরি করতে, তোমাদের সামনে আনতে, তোমাদের আনন্দ দিতে, কিছু শেখাতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী পর্বে আবার দেখা হবে।